ও কাকা কুলদারঞ্জন সকলেই সুকুমারের পাশে এসে দাঁড়ান। এছাড়া অন্য নামী লেখকও সন্দেশের জন্য লিখেছেন। তবে অধিকাংশ ছবি এবং রচনাই ছিল সুকুমারের নিজের। সুকুমারের যে কত বিষয়ে কৌতূহল ছিল তার নমুনা পাওয়া যায় একটি খেরোর খাতায়, যার 7 রকম নামকরণ করেছিলেন সুকুমার। এই বিচিত্র খাতা নানান দিক দিয়ে সুকুমারের পরিচয় বহন করে। সন্দেশের বাইরেও সুকুমারের কাজ ছিল। প্রথমত, তিনি ছিলেন সাধারণ ব্রাহ্ম সমাজের যুব সমিতির সংগঠক ও মধ্যমণি স্বরূপ। রবীন্দ্রনাথকে সাধারণ ব্রাহ্ম সমাজের মাননীয় সভ্য হিসেবে নির্বাচন করা হবে কি না, তাই নিয়ে সমাজের প্রবীণ কর্তৃপক্ষদের সঙ্গে তরুণদের একটা বিবাদের সৃষ্টি হয়। সুকুমার ও তাঁর অন্তরঙ্গ বন্ধু প্রশান্ত চন্দ্র মহলানবিশ এই ব্যাপারে কর্তৃপক্ষদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। প্রশান্ত চন্দ্র এ বিষয়ে একটি পুস্তিকা রচনা করেন, যাতে তিনি নানান যুক্তির সাহায্যে প্রমাণ করেন কেন রবীন্দ্রনাথকে নির্বাচন করা উচিত। অবশেষে গণভোটে তরুণদেরই জয় হয়। সমাজ ছাড়াও সুকুমারের একটি বড় কাজ ছিল। 1915 সালে তিনি একটি সংস্থার পত্তন করেন। এর বাংলা নাম মন্ডা সম্মিলন, ইংরেজি মানডে ক্লাব। সুকুমারের ব্যক্তিত্বের আকর্ষণে অনেক প্রতিভাবান তরুণ এই ক্লাবের সভ্য হন। এদের মধ্যে উল্লেখযোগ্য কবি সত্যেন্দ্রনাথ দত্ত, অজিত কুমার চক্রবর্তী, অতুল প্রসাদ সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, কালিদাস নাগ, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, হিরণ কুমার সান্যাল ইত্যাদি। এই ক্লাবের আমন্ত্রণপত্র সুকুমার নিজেই রচনা করতেন এবং ছাপা হতো ইউ রায় অ্যান্ড সন্সে। অধিকাংশ আমন্ত্রণই ছিল পদ্যে। তার মধ্যে একটির উদাহরণ দেয়া যেতে পারে। সম্পাদক বেয়াকুব কোথা যে দিয়েছে ডুব, এদিকেতে হায় হায়, ক্লাবটি তো যায় যায়, তাই বলি সোমবারে মদগৃহে গড়পারে
দিলে সবে পদধূলি ক্লাবটিরে ঠেলে তুলি, রকমারি পুঁথি যত নিজ নিজ রুচি মতো আনিবেন সাথে সবে, কিছু কিছু পাঠ হবে, করজোড়ে বারবার নিবেদিছে সুকুমার। ক্লাবের কর্মসূচি থেকে জানা যায় এখানে নানা রকম গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা হতো। কাব্য, সাহিত্য, দর্শন, শিল্পকলা, রাজনীতি কোনোটাই বাদ পড়তো না। কবি সত্যেন্দ্রনাথ দত্ত আমাদের শান্তিনিকেতনের সুরে আমাদের মন্ডা সম্মিলন নামে একটি গান রচনা করেন। সত্যেন্দ্রনাথ বলেছেন, মোদের গানের বিপুল বেগে পাড়া আঁতকে ওঠে জেগে, ঢিল ছুঁড়িতে শুরু করে বেজায় রেগে মেগে। মোদের নাচ যদি পায় তবে কি যে হয় শোনো তা সবে, নাগবাসুকির ঘাড় খচে যায় হয় ভূমিকম্পন। এই সময়ই সুকুমার বড়দের জন্য দুটি নাটক রচনা করেন। একটি হলো চলচ্চিত্র চঞ্চরী, অন্যটি হলো শব্দগল্প দ্রুম। (1921) সালে সুকুমারের যখন 33 বছর বয়স, তখন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার রোগ নির্ণয় করে বোঝেন কালা জ্বর। সেই বছরই সুপ্রভার একটি পুত্র সন্তান জন্মায়, যার নামকরণ হয় সত্যজিৎ। সুকুমার এই অসুখের মধ্যেই সন্দেশের জন্য লেখা এবং আঁকার কাজ চালিয়ে যান। হজ বরল এই সময়েরই রচনা। সুকুমারের হাস্যরসের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এই খাঁটি বাংলা রচনাটির প্রেরণা এসেছিল লুইস ক্যারলের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থেকে। হজবরলর জগৎ হল স্বপ্নের জগৎ। তোমার ওজন কত? জানি না। আড়াইশে। সে কি? পটলার ওজন তো 21। সে আমার চাইতে 1.5 বছরের ছোট। তোমাদের হিসেব অন্যরকম। লিখে নাও, ওজন আড়াইশে, বয়স 37। আমার বয়স হচ্ছে 8 বছর 3 মাস। বলে কিনা 37। সেটা বাড়তি না কমতি? সে আবার কি? বলি বয়সটা বাড়ছে না কমছে? বয়স আবার কমবে কি? তবে কি বয়স শুধু বেড়েই চলবে? 40, 50, 60, 70, 80 বুড়ো হয়ে মরি আর কি। তা তো হবে। 80 বছর বয়সে মানুষ বুড়ো হবে না? তোমার যেমন বুদ্ধি, বয়সকে বাড়তে দেওয়া হবে কেন? যেমন বয়স 40-এ পড়বে, তারপরে 41, 42, 43 হবে না, তখন 39, 38, 37 এমনি করে কমতে থাকবে। কমতে 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 যখন 10-এ গিয়ে দাঁড়াবে, তারপরে বয়স আবার বাড়তে থাকবে। আমার তো বয়স কতবার বেড়েছে, কমেছে, কমেছে, বেড়েছে। এখন তো আমার বয়স তারও। 1922 সালে অশোকের মধ্যেই সুকুমার ফেলো অব দ্য রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি নির্বাচিত হন। 1923-এ প্রকাশিত হয় ছোটদের জন্য পদ্যে লেখা ব্রাহ্ম সমাজের ইতিহাস, অতীতের ছবি। সুকুমারের অবস্থা তখন খারাপের দিকে, কিন্তু লেখার বিরতি নেই। মুদ্রণ শিল্প সম্বন্ধে নোট লেখা চলেছে। একটি খসড়া খাতায় বর্ণমালা তত্ত্ব নামে একটি অনুপ্রাস কেন্দ্রিক কাব্য টুকরো টুকরো ভাবে লেখা হয়ে চলেছে। পদ্যে মহাভারত লিখতে শুরু করেছেন ছেলেদের জন্য। একবার সোদপুরে হাওয়া বদল করতে গিয়ে সূর্যাস্তে গঙ্গা